কমিটি, ত্রাণ বিতরণের জন্য একটি কমিটি এবং আশ্রয় কেন্দ্র পরিচালনার জন্য কমিটি করা হয়েছে এবং এই সার্বিক বিষয় দেখার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আর বরাদ্দ দেওয়া হয়েছে 25 লাখ টাকা এবং 100 মেট্রিক টন চাল এবং 500 বান্ডেল টিন বরাদ্দ করা হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত বরাদ্দ পর্যায়ে যায়নি। আর উদ্ধার তৎপরতা যেটি সকাল থেকে শুরু হয়েছে, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। সকাল থেকে এখন পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সৈনিক মোহাম্মদ আজিজ, মানিকছড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর রাঙামাটি সদর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে, রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। আপনি জানেন যে রাঙামাটির সাথে ঢাকার সমস্ত বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, রাস্তা ভেঙে পড়েছে এবং অনেক জায়গায় পাহাড় পরে ভেঙে পড়ে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কাজ শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার যে পথ, সেটি হচ্ছে ঘাগড়া পয়েন্ট থেকে তাদের কাজ শুরু করেছে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, তাদের সাথে একটু কথা বলবো যে এই দুর্যোগের পরে তাদের দিন কেমন কাটছে। এখানে দুর্যোগের এই বৃষ্টির পরে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আর প্রথম সমস্যা হয়ে যায় পানি আর খাদ্য। 90টি আলুর কেজি আর কিভাবে খাবাচ্ছুম, তার বিদ্যুৎ নাই। আর আল্লাহ আর আত্মীয় স্বজন যোগাযোগ করি না পারে, কারণ সেনাবাহিনী যারা নাকি প্রশাসনিক বাহিনী তারা আর অনেক সহযোগিতা করলে বিদ্যুৎ না থাকলে তাহলে পানি হতো না, তারা আর দিব। মানে এখানে পানি পাওয়া যাচ্ছে না। মাটি হচ্ছে তো সবগুলো হচ্ছে ডিপ টিউবওয়েল, আর যে নদীর মাধ্যমে সব নোংরা পানি এমনকি মাটি মিক্স হয়ে গেছে। এই পানি আমরা খেতে পাচ্ছি না। আর এখানে মূলত মানুষ ভাতও খেতে পাচ্ছে না, মানে ভাত নাই। বা এখানে মনে করেন আলু 1 কেজি আলু যদি 100 টাকা 90 টাকা বিক্রি করে, মানুষ নাই কোত্থেকে বিক্রি করবে। এখানে শুনলাম তেল নিয়ে কোনো সমস্যা হচ্ছে। এখানে বর্তমানে অকটেনের লিটার, যেখানে 89 টাকা লিটারের অকটেন এখন 250 টাকা লিটারে বিক্রি হচ্ছে। 66 টাকা লিটারের ডিজেল 100 টাকা লিটারে বিক্রি হচ্ছে। তার থেকে তাও দিচ্ছে না। তার থেকে এখন আমাদের এই 6 নং ওয়ার্ডের ভেদভেদী অঞ্চলের জনগণের একটাই দাবি, বাংলাদেশের যত বিত্তবান মানুষ আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের জাকাতের টাকাগুলো অন্তত শুনছিলেন যে স্থানীয়রা বলছিলেন যে তারা আসলে দুর্যোগের পরে অনেক সমস্যায় ভুগছেন, বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই সাথে পানি তারা পাচ্ছেন না, পাশাপাশি তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে, খাদ্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে দুর্যোগের পরে আসলে মরার উপরে খাড়ার ঘাড় মতো অবস্থা তৈরি হয়েছে। এখানে যোগাযোগ স্থাপন করতে পারলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হবে। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। রাঙামাটি থেকে উদ্ধার তৎপরতার খবর জানাচ্ছিলেন জি মোস্তাফিজুল আলম। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে গিয়ে প্রাণ হারানো 2 সেনা কর্মকর্তার দাফন হয়েছে বনানী কবরস্থানে। সকালে মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীরের মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে গার্ড অব অনার শেষে সামরিক মর্যাদায় বনানী কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। অন্য 2 সেনা সদস্যের দাফন হয়েছে নিজ নিজ গ্রামে। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদ হার কমানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, আইএমএফ একটি ব্যর্থ প্রতিষ্ঠান। তাদের পরামর্শে সঞ্চয়পত্রের সুদের হার কমানো ঠিক হবে না। 70-75 লক্ষ লোকই 1 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার আমানতকারী, এরাই দেবে 200 কোটি টাকার উপরে। এবং এই টাকার জন্য আমরা কি এই বিপুল সংখ্যক লোক যাদের আয় তাদের আয় আমরা কমিয়ে দেব? এটা করলে তো মাননীয় অর্থমন্ত্রীকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন